আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপোষ নয়, ঐকমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দলিল সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ। জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানালো বামপন্থী 5 দল, অবস্থান স্পষ্ট করেনি এনসিপি ও জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল সক্রিয় বলে বিএনপির অভিযোগ। দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা করছে জাতীয় পার্টি। 3.5 দশক পর শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে ভোট গণনা। রাকসু নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন নিয়ে কোনো আপোষ নেই। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের দলিল শিক্ষার্থী থেকে শুরু করে সবার কাছে যাওয়া খুব জরুরি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সবার ঐক্যতে পৌঁছার দলিল। এই সনদ পাঠ্য বই, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো। এর আর কোনোভাবে রচনা করা সম্ভব ছিল না। যে অধ্যায়, ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, সেই সংস্কারের কথা যে আমরা মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর হবো, সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছি, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করার জন্য সব দলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল কাজ করছে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বিভাজন না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন। দাবি দাওয়া ভুলে নির্বিঘ্নে ভোট হতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাহুল রায় রিপোর্ট। দুদিন ধরে ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় অবস্থান করে জনসংযোগ ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জেলার গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও নারী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে পণ্ড করতে চায়।
দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, এই পিয়ারটা বুঝেন তারা বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে এটা কেমনে হবে? পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দেশের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরায় আসে লোকদের সব চাপায় পরে বলবো এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, করে ইনকাম করি, মুই তো এমপি আলা হই, কাজটা করে ইনকাম করি, তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে। গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আজকে এখানে যে অপূর্ব সমাবেশ হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমার মা বোনেরা সবাই একসাথে বসছেন না, এটাকে রক্ষা করবে। রাহুল রায়, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, বিদেশি স্বার্থে দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অর্ধেকের বেশি মানুষকে ভোট পরিকল্পনার বাইরে রেখে দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়াও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। পুলিশের বাধায় গেল 11 অক্টোবর ঢাকায় পণ্ড হয়ে যায় জাতীয় পার্টির সমাবেশ। এর 4 দিন পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান জিএম কাদের কথা বলেন সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে। তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করে, সরকারি দল এবং আধা সরকারি দল বা এই ধরনের কিছু, যেটা শেখ হাসিনা করতে চেষ্টা করে, তারা ওই দিকেই নির্বাচনটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখন ওই দিকে যদি নির্বাচন নিয়ে যেতে চায়, আওয়ামী লীগ বা অন্যান্য যারা নির্বাচনের থেকে বাইরে থাকবে, শতকরা 50 ভাগের বেশি 60-70 ভাগ মানুষ, তারা কি এটার থেকে বসে থাকবে? তারা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে, তারা নিশ্চয়ই এটাকে বানচাল করার চেষ্টা করবে। কাজে আগামী যে নির্বাচন ওরা ফেব্রুয়ারি করতে চাচ্ছেন, এটা একটা গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগামী নির্বাচনের জন্য নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান জিএম কাদের। এখন সময় এসছে এই সরকার নিজের থেকে চলে যাওয়া ভালো এবং একটি তত্ত্বাবধায়ক ধরনের সরকার করা উচিত, যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালিত করবে। নির্বাচন পিছানোর পক্ষে আমরা নই। চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টি আগ্রহী নয় জানিয়ে জিএম কাদেরের দাবি, এসব তৎপরতা বৈধতা পাবে না। সীমিত সংখ্যক মানুষ এটার সঙ্গে আছেন এবং তারা এটাকে যা বলছেন এগুলো বাকি লোক যার তার সঙ্গে, এবং এটাকে কোনো আইনগত বৈধতা নেই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। 3 দফা দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষকরা বলেন, একদিনের মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। লায়লা নওশিনের রিপোর্ট। সারা দেশের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক শাহবাগ মোড়ে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 4 দিন ধরে এই আন্দোলন। শিক্ষকরা জানান যে স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় আসা বর্তমান বেতন কাঠামোয় তা কেবল হতাশা তৈরি করেছে। এখানে যে পরিমাণে আর্থিক দৈন্যতা আমাদের সহ্য করতে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, সেটা আসলে মেনে নিয়ে জীবন চালানো সম্ভব না। আমরা তো ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমরা চাই না এই রাস্তায় এইভাবে বসে থাকতে। প্রজ্ঞাপন নিয়েই শাহবাগ ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি এই মুহূর্তে সরকার মেনে নেক, আমরা ইনশাআল্লাহ রাজপথ ছেড়ে চলে যাব। শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে কথা বলতে শাহবাগে যান গণসংহতি আন্দোলন ও এবি পার্টির প্রধান, কিন্তু প্রজ্ঞাপন ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানান শিক্ষক নেতারা। আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসবে। এই সংগতির কারণে সরকার এখন কিছুটা তারা বুঝতে পারছে যে এই দাবি আদায় না করে আপনারা রাজপথ ছাড়বেন না। যতক্ষণ প্রজ্ঞাপন না দিবে আমরা এখানে অবস্থান করব এবং আগামীকালকে 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন না হয়, এখান থেকে ঠিক 12টায় আমরা
যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখানে এনসিপি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি ও জাতীয়করণের এক দফা দাবির আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিয়াজ ইসলাম, তিনি জানছেন ভোট গণনার খবর। রিয়াজ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানান। সারাদিন ভোট গ্রহণের পর এখন আসলে ফলাফলের জন্য ভোট গণনা কার্য চলছে। আমার পেছনে যে মঞ্চটি তৈরি হয়েছে সেটি মূলত এই ফলাফল ঘোষণা করার জন্য, তবে সেটি আসলে আরও দীর্ঘায়িত হতে পারে এবং সেটি মধ্যরাত গড়িয়ে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি, কারণ এখনও কিন্তু অনেক বেশিরভাগ কেন্দ্রে আসলে ফল ঘোষণা করা হয়নি এবং গণনা কার্য চলছে। যদিও এটি ওএমআর পদ্ধতিতে হচ্ছে এবং 1200 ওএমআর একবার দেওয়ার পরে সেটি কিন্তু আসলে ফলাফল প্রিন্ট হয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিভিন্ন হলে গিয়েছিলেন আমাদের পুরপ্রধান চৌধুরী ফরিদ, তার কাছে জানতে চাই যে আপনি বিভিন্ন হলে গিয়েছেন, সেখানকার অবস্থা কেমন? হ্যাঁ, আমি বিজ্ঞান ভবন এবং সমাজ বিজ্ঞান ভবন দুটোতে গেলাম। মানে দুই জায়গারই বিজ্ঞান ভবন দেখলাম, ওখানে 3টা হলেরই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2টা হল কমপ্লিট করছে তারা। আর সমাজ বিজ্ঞান হলও ঠিক একই অবস্থা। তাদের মধ্যে সবগুলো দ্রুত হওয়ার কথা, তারা একটু কাজ করতেছে। আমি দেখলাম যে প্রথমে তারা 5টা করে ওখানে ওএমআর করার পরে আবার এটা ম্যানুয়ালি করে মিলানোর জন্য, তারপর মিলানোর পর মিললে তারা বললো যে আমরা সম্পূর্ণ ফলাফল ঘোষণা করবো, এই জন্য একটু দেরি হচ্ছে। এই সেই সাথে একটা বিষয় জানিয়ে রাখি, নিরাপত্তা জিন্নুকান 2 প্লাটুন বিজিবি নতুন করা হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে মুখিয়ে রয়েছে তাদের নতুন প্রতিনিধি দেখার জন্য। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা বলেছেন শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবেন তাদেরকে মেনে নেবেন তারা, কিন্তু অনিয়মের অভিযোগ থাকলে প্রতিবাদ করার কথাও জানিয়েছেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মঈন হোসেনের ক্যামেরায় তাফহিমুল ইসলামের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে কাচের ব্যালট বক্স। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2300 পুলিশ সদস্য। এছাড়া থাকছে 18 প্লাটুন র্যাব, বিজিবি। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার প্রত্যাশা রাকসুর ইসির। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। শিক্ষার্থীরা বলছেন তাদের জন্য যারা কাজ করবেন তাদেরকেই প্রতিনিধি হিসাবে বেছে নেবেন। এরকম একজন প্রার্থী চাই যে আর কি সবগুলো ব্যাপার স্টুডেন্টের পক্ষ হয়ে আর কি সবসময় আমার দৃষ্টিকোণ থেকে দেখবে। বেসিক কিছু জায়গায় আমাদের সংস্কার দরকার, তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে ভিপিরা এসব জায়গায় স্টুডেন্টদের হয়ে কথা বলবে। সুন্দর ক্যাম্পাস হোক, মানে এগুলাই মানে হচ্ছে প্রত্যাশা থাকবে আমাদের। শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রার্থীরা। আশাবাদী একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, প্রশ্নহীন, বিতর্কমুক্ত একটি নির্বাচন হবে। যদি এরকম সুন্দর একটি নির্বাচন হয়, শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধিকে ভোট দেবে সেই প্রতিনিধিকে আমরা মেনে নেব, সে আমি হই বা অন্য যে কেউ। যিনি সৎ, দক্ষ এবং যোগ্য তাকেই আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে আমরা যদি নির্বাচিত হই, আমরা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণের জায়গাটি পূরণ করার জন্য আমাদের সবটুকু দিয়ে কাজ করব। কোনো প্রকার কারচুপি না হয়, যদি শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবে ডেফিনেটলি তার কাছে আমি চেষ্টা করবো পরের দিনে আমার ইশতেহারগুলো তার কাছে নিয়ে যাওয়া, যে ভাই আমার এই ইশতেহার এইগুলো ছিল, এই প্রসেসে আমি এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে চাইছিলাম, এইগুলো আপনি করেন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমনই ভিপি প্রার্থী তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের জন্য আবাসন থেকে সকল সমস্যায় সমাধান করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানিয়েছে বামপন্থী 5টি দল। বিএনপি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, জুলাই সনদের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তবে এনসিপি ও জামায়াতে ইসলামী জুলাই সনদে সই করবে কিনা তা স্পষ্ট করেনি। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক। বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান,
নোট অফ ডিসেন্টগুলো স্পষ্ট করলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম এখতিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয়। বাম জোটের 5টি দল বাসদ, সিপিবি, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ এবং গণফোরাম সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টায় সংবাদ সম্মেলনে বিশদ জানাবে বাম দলগুলো। পটভূমির মধ্যে সেখানে সঠিক ইতিহাস বর্ণিত হয় নাই এবং নোট অফ ডিসেন্টগুলো প্রপারলি আসে নাই। এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। জুলাই সনদে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র এবং মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয় তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চেয়েছে জামাতে ইসলামী। জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা ছাড়া সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন বলে জানায় এনসিপি। গণভোট কখন হবে এই মতভিন্নতায় প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। গণভোট আগে হতে হবে, নভেম্বরে আমরা সাজেস্ট করেছি। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের আলোচনার চ্যাপ্টারটা শেষ, আপনি সবার পক্ষ থেকে আপনি একটা সিদ্ধান্ত জানিয়ে দেন। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা নজিরবিহীন উল্লেখ করে দলগুলোকে ভবিষ্যতে এই ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানায় কমিশন। শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মিরপুরের রূপনগরের রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা তা অগ্নি নির্বাপন বিভাগের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে আসছেন স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হচ্ছিল রাসায়নিক গুদামটি। দুর্ঘটনা রোধে বেআইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাসায়নিক গুদাম থেকে এখনও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। রাজধানীর মিরপুর রূপনগরে তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বুয়েটের বিশেষজ্ঞ দলের সাথে পরামর্শ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। বাহির থেকে তালাবদ্ধ রাসায়নিক গুদামের ভেতরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করেন স্বজনরা। নিখোঁজদের তালিকার বিষয়ে কোনো বিশেষ ডেস্ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। খোঁজাখুঁজি করতেছি, এখনো পাইতেছি না, ওর কোনো খবরই পাইতেছি না। আমরা থানায় যেতেছি, থানার লোকেরা বলতেছে যে আপনারা যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় যান। লাস্ট নাকি 16টা ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ওখান থেকে আমরা শনাক্ত করছি, কোনো পাইনি আমরা। মোবাইল দিতেছি, মোবাইল বন্ধ, লোক খুঁজ নাই, মেসে গেছি, মেসে মালিক বলে আসে নাই রাত্রে। জনবহুল আবাসিক এলাকায় রাসায়নিক গোডাউনে শঙ্কিত এলাকাবাসী। এখানে শুধু একটাই ফ্যাক্টরি না, এখানে আশেপাশে অনেকগুলো কারখানা আছে যেগুলো অবৈধভাবে স্থাপনা। 20,000 স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, তাহলে আমাদের জন্য এটা মানে বড় ধরনের থ্রেট হিসাবেই কাজ করতেছে। ফায়ার সার্ভিস বলছে, বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় রাসায়নিক অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপনে আরও সময় লাগবে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান। কেমিক্যালটা আছে, অপারেশন করতে সময় লাগবে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের পাশাপাশি যথাযথ অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ সমাপনীতে মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য ফেরাতে আগামী 5 বছরের লক্ষ্যমাত্রা পূরণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। কালের চাকার সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা, অবকাঠামো এবং দখল দূষণ যত বৃদ্ধি পাচ্ছে ততই ধরিত্রী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক জীববৈচিত্র্য। IUCN এর হালনাগাদ তথ্য বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি এই তালিকায় বছরে যুক্ত হচ্ছে আরও প্রায় 10,000 প্রজাতি, যা বার্তা দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। এমন বাস্তবতায় আবুধাবিতে শেষ হওয়া IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের নতুন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সমুদ্র ও স্থলভাগের 30% সংরক্ষণ। এবারে একটা প্যাভিলিয়ন হয়েছে যেখানে আদিবাসীরা নিজের আদিবাসীদের কথা বলছে। আমরা ভবিষ্যতে যেমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আবার হচ্ছে নারী আর প্রকৃতির মাঝেও আমরা কিন্তু প্রভাব ফেলছি। ওই জায়গাটাকে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। ভূমিতে 30% বনায়ন এবং 30% সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করব কিভাবে? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে বন উজাড় হয়েছে, নদী দখল হয়েছে, দূষণ হয়েছে, সেইখানে চ্যালেঞ্জটা আরো গভীরে প্রথিত। এই ইকোনমিক থটের উপরে যে আনলিমিটেড গ্রোথ উইথ লিমিটেড রিসোর্সেস এর কারণে কিন্তু আমাদের এখন পরিবেশগত ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। As you know, 50% of our species have degraded or have become extinct or are on the way to becoming extinct. এখন আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাপ্রোচটা না চেঞ্জ করি, আমাদের কিন্তু পরিবেশের উপর ধ্বংস কন্টিনিউ হতে থাকবে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা লাখো প্রজাতির সংরক্ষণ ও হাজারো প্রজাতির ঝুঁকি কাটাতে কংগ্রেস প্রস্তাবিত রেজলিউশন প্রতিপালন নিশ্চিতেই মুক্তির রূপরেখা দেখছেন পরিবেশবাদীরা। আমরা ওয়েটল্যান্ড কনজারভেশনের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমাদের খাল নদীগুলো মরে যাচ্ছে, দূষণে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যত জীববৈচিত্র্য ছিল সেগুলো ধ্বংসের পথে। তো কাজেই আমাদের এটি ন্যাশনাল প্রায়োরিটি। একই সাথে আমাদের গ্লোবাল মোশন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং কনজারভেশনের জন্য এখানে IUCN-কেও আমরা এই কথাগুলো বলেছি। প্রায় 100-র মতো নতুন মেম্বার হয়েছে এবার, এবং 6টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। নতুন নতুন মেম্বার, নতুন নতুন দেশ যখনই যোগ হচ্ছে IUCN-এর এই প্ল্যাটফর্মে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের এই সংগ্রাম, এই কনজারভেশনের সংগ্রাম। নানা আইনগত ব্যাপারও আসছে এর মধ্যে। এখানে কিন্তু অনেক সায়েন্টিস্ট, অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং এখানে নানা মতের নানা মানুষ যারা এটাতে কন্ট্রিবিউট করতে পারেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এই সম্মেলনে। সংরক্ষণের কথাটা বলতে পারবো যত জোরে সোরে, ততই কিন্তু আমাদের সারা পৃথিবীটা ভালো থাকবে। আমাদের একটি প্রত্যাশা, IUCN-এর মতো একটি ভালো প্রতিষ্ঠান সামনে কনজারভেশনটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফল পাওয়া যাবে এই সারা পৃথিবীর ভালোর জন্য। কংগ্রেসের সমাপনী দিনে সদস্য সমাবেশে সপ্তাহ ধরে চলা আলোচনার বিভিন্ন প্রস্তাব ও রেজলিউশন নিয়ে বিতর্ক ও ভোট হয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক এজেন্ডাতে গতিশীলতার প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। ইচ্ছে থাকলে বিদেশের মাটিতেও বাড়ির উঠোন সাজানো যায় দেশের গ্রামীণ কৃষি পরিবেশের মতো করে, এমন দৃষ্টান্ত গড়েছেন নিউ ইয়র্কের আলবানিতে বসবাসরত নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। শুধু ফল ফসলের আবাদ নয়, রীতিমতো কোয়েল কবুতরের খামারও গড়েছেন তিনি। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার আলবানির লাউডেনভিল এলাকা, শহরের কোলাহল পেরিয়ে শান্ত এক আবাসিক পল্লী। এখানেই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার কঠিন সংগ্রামের পথ পেরিয়ে গড়েছেন প্রবাস জীবনের এক সমৃদ্ধ ঠিকানা। ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না, তারপরে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায়, কোন গাছ ফল গাছটা এখানে হয়। যেন বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত কৃষকের বাড়ির আঙিনা এটি। এখানে
শিম, লাউ, মরিচ, করলা, টমেটো সহ নানা রকম ফসল ফলছে দেলোয়ার আর তার স্ত্রী রোকসানা আক্তারের যত্ন আর ভালোবাসায়। 20-25 আইটেমের মতো মরিচ আছে। আপনার বাগানে আমি হেলেঞ্চা গাছও দেখলাম, এটার বীজ পেয়েছেন কোথায়? বাংলাদেশ থেকে কেউ একজন অনেক আগে সংগ্রহ করছে, আমি ফ্লোরিডা থেকে আনছিলাম আমার এক ভাবি থেকে। বাঙালিরা অনেক সবজি করে, অনেক যার জায়গা আছে, যার অ্যাবিলিটি আছে, সময় আছে, জি জি করে। আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয়। উঠানের একপাশে কবুতর আর কোয়েলের একটি খামার, এটি দেলোয়ার গড়েছেন তার বাবার অবসর কাটানোর জন্য। উনি আসার আগে আমি ঘর রেডি করছি। উনি বাংলাদেশে অনেক কবুতর পালে, তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলো যায়। আপনার হাতের এটা কি চেরি টমেটো? গাছ থেকে টমেটো। পারলেন? এই আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য নয়, এটি তাদের সৃজনশীলতা, মাটির প্রতি ভালোবাসা আর শেকড় ফিরে দেখার প্রয়াস। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। যাচ্ছি পরের সংবাদে। বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ও কবি হাসান হাফিজের জন্মদিন উদযাপন করেছে সহকর্মীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতসাস। সুলতানা হিমুর রিপোর্ট। প্রায় 5 দশকের সাংবাদিকতা পেশায় অন্যতম এক নাম কবি হাসান হাফিজ। দৈনিক বাংলায় কর্মজীবন শুরু, সময়ের পরিক্রমায় তিনি এখন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার 71তম জন্মদিন ঘিরে প্রেস ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে সংবাদকর্মীদের মিলনমেলা। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতসাস আয়োজিত অনুষ্ঠানে কবি হাসান হাফিজের বর্ণিল জীবন নিয়ে কথা বলেন সহকর্মীরা। আজ কবি হাসান হাফিজের যেমন সুখপূর্ণ করেছেন, তেমনি তিনি সাংবাদিকতা জীবনেরও 50 বছর পূর্ণ করেছেন। তার নেশার লেখালেখি, আমি যখনই তাকে দেখি গাড়ির মধ্যেও দেখি লিখতেছেন, প্রেস ক্লাবের পেছনে চেয়ারে বসেও লিখতেছেন, কালের কোর্টে এডি হিসেবেও লিখতেছেন, যেখানে যান সারাক্ষণ লেখালেখির মধ্যে মগ্ন থাকেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তিনি সাংবাদিকদের ভালোবাসেন, সাংবাদিকতা ভালোবাসেন। সহকর্মীদের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হাসান হাফিজ। সবাইকে নিয়ে এবং জাতীয় প্রেস ক্লাবের একটা দুর্যোগময় মুহূর্তে আমি দায়িত্ব গ্রহণ করেছি পরিস্থিতির কারণে, তো সেটা চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে যেন একটা পরিবার হয়ে আমরা থাকতে পারি, আমরা যেন চ্যালেঞ্জেস মোকাবেলা করতে পারি। আমাদের সামনে অনেক জাতীয় প্রবলেম আছে। আয়োজনে হাসান হাফিজ 70-এর সকালে নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিগত সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহির গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, যা গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফলকার তুর্ক আরও বলেন, সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার স্বার্থে আটক সেনা কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। হাই কমিশনার কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন, কোনো মামলায় যেন মৃত্যুদণ্ডের রায় না দেয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণের জন্য IMF এর কাছে আর নথি স্বীকার করবে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের মতো খারাপ নয়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, প্রায় সব মার্কিন কোম্পানির আটকে থাকা অর্থ আনতে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রমাণ। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে ব্রিফিংয়ে অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা EDF তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা মেগা। এক প্রশ্নের জবাবে তারা জানান, বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবা মান নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান মুখপাত্র জানিয়েছেন হামলায় শতাধিক আফগান আহত হয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় 20 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এর আগে সীমান্ত সংঘাতে উভয় পক্ষের বহু সৈন্য নিহত হয়। এই ঘটনায় সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে আটকা পড়েছে দুই দেশের পণ্যবাহী অনেক যানবাহন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো রাস বাংলা রিদমিক অ্যাওয়ার্ড 2025। বিকেলে সেগুনবাগিচায় কচি কাচার মিলনায়তনে রাস বাংলা কল্যাণ সংঘ এই আয়োজন করে। ভিজুয়াল জার্নালিস্টদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান, রাস বাংলা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহাব। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 20তম জাতীয় ফার্নিচার মেলা। এই মেলা দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন। নান্দনিক ও রুচিশীল ডিজাইনের নানা ফার্নিচারের সমারোহ রয়েছে মেলা প্রাঙ্গণে। যাযাবর মিন্টু রিপোর্ট। দেশের 48টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানির পণ্য প্রদর্শন হচ্ছে 20তম জাতীয় ফার্নিচার মেলায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলায় পঞ্চমবারের মতো অংশ নিয়েছে স্বনামধন্য ফার্নিচার ডিজাইন হাউস বহু। তারা এবার মেলায় এনেছে ম্যাকডুবি নামে ক্লাউড সোফার নতুন কালেকশন। বাংলাদেশের জন্য আমরা প্রোডাক্ট ডিজাইন করি এবং আমরা প্রতি বছরই নতুন নতুন ধরনের ফার্নিচার নিয়ে আসি। এই বছর আমরা শুধু ম্যাকডুবি বলে একটা ক্লাউড সোফা ডিজাইন করেছি। সেই সোফাটা আমরা আসলে আরামের জন্য ডিজাইন করা। মেলায় এসে মুগ্ধ ক্রেতা ও দর্শনার্থীরা। বহুর সৃজনশীল উপস্থাপনা ও মানসম্মত পণ্য দেখে অভিভূত তারা। আমি খুবই মুগ্ধ যে এত ফিনিশিং। আমি প্রত্যেকটা আইটেমকে দেখেই মনে করছিলাম যে এগুলি চায়না বা তাইওয়ানের কিনা, পরে শুনলাম যে বাংলাদেশের ফিনিশিং। ওদের নাম এমনিতে শুনেছিলাম, সবসময় অনলাইনে দেখেছি প্রোডাক্ট, বাট এখন ফাইনালি মেলাতে এসে দেখতে পেরে ভালো লাগছে। বহু প্রতিবারের মতোই মোটামুটি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসে ফার্নিচার ফেয়ারে। সো এবারও ওনারা দে কাম আপ উইথ দ্য প্রোডাক্ট অফ ম্যাকডুবি আই গেস। অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী সাড়া পেয়ে আনন্দিত বহুর কর্ণধার। যেহেতু মানুষের অত অপশন দেখতে হচ্ছে না, যারা আসলে একটা আরামদায়ক সোফা খুঁজছে তারাই তখন এটার প্রতি আকর্ষিত হচ্ছে। ফার্নিচার পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মেলা চলবে 18 অক্টোবর পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12 দিন ব্যাপী বাংলাদেশ বাণিজ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন আহমেদ। আয়োজক এক্স গ্রুপ জানায়, দেশীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সংযোগ তৈরি, স্থানীয় পণ্যের বিপণন সম্প্রসারণ এই আয়োজনের লক্ষ্য। 26 অক্টোবর পর্যন্ত মেলা চলবে। যুক্তরাষ্ট্রের শুল্ক পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশ গার্মেন্টস শিল্পের করণীয় বিষয়ক সেমিনার হয়েছে। রাজধানীর মিরপুরের বিওয়ান্ট বুফেটে টেক কার্গো এলএলসি ও ক্যাপিটাল 4 ট্রেড ও আমেরিকান লজিস্টিক্স ভিত্তিক ট্রেড ফাইন্যান্স কোম্পানির আয়োজনে এই সেমিনার হয়। সেমিনারে ছিলেন বিজিএমই এর সদস্য আব্দুর রউফ বাবু, বিজিবি এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, এমএ বাংলাদেশ লিমিটেডের টিম ডিরেক্টর মোর্তাজা হাবিব চৌধুরী, টেক কার্গো এবং ক্যাপিটাল 4 ট্রেড সিইও আর্নেস্টো ভেলা সহ পোশাক শিল্পের শীর্ষ ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেক কার্গো অ্যান্ড ক্যাপিটাল 4 ট্রেডের কান্ট্রি ম্যানেজার রাশিদুল আলম।
আগামী নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার করে অপতথ্য ছড়ানো প্রতিরোধে অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে সফররত অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যান আলীর নেতৃত্বে প্রতিনিধি দল। সে সময় ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইলি। ইসি সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন তারা। সেই সাথে আগামী নির্বাচনে অস্ট্রেলিয়া সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে প্রতিনিধি দল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে ব্যাংকে অস্বাভাবিক লেনদেন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থার প্রধান কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি মাহিবি চৌধুরীর বিরুদ্ধে 20 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 9 কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে ঋণের নামে 90 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে প্রথমবারের মতো চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না। নারায়ণগঞ্জ সার্কিট হাউসে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বেইল বন্ড প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের বাসাইলে 100টি মসজিদে আর্থিক সহায়তা দিয়েছে লাবিব গ্রুপের স্বত্বাধিকারী সালাউদ্দিন আলমগীর। বাসাইল উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে বাসাইল সদর উপজেলা মাঠে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। দাতব্য সংস্থা সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন 2012 সাল থেকে দুস্থদের আর্থিক সহায়তা দিচ্ছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও মিছিল করেছেন ঢাকা 14 আসনে মনোনয়ন প্রত্যাশী দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। গাবতলী থেকে শুরু করে দারুস সালাম রোড হয়ে মিরপুর 1 নম্বরে গিয়ে শেষ হয় মিছিল। মিরপুর শাহ আলী, দারুস সালাম, রূপনগর থানা, কাউন্দিয়া ইউনিয়ন ও বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও মিছিলে অংশ নেন। অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন সহ নেতাকর্মীরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপোষ নয়, ঐকমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের দলিল সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ। জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানালো বামপন্থী 5 দল। অবস্থান স্পষ্ট করেনি এনসিপি ও জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল সক্রিয় বলে বিএনপির অভিযোগ। দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা করছে জাতীয় পার্টি। 3.5 দশক পর শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে ভোট গণনা। রাকসু নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।